যে খবর গোটা দেশকে কালকে চমকে দিল তা কিন্তু নিঃসন্দেহে ভয়ঙ্কর। কালকে শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের সেনা ছাউনি থেকে এক বাংলাদেশিকে গ্রেফতার করলো ভারতীয় জওয়ানরা। এবং আপনারা শুনলে অবাক হবেন, তিনি এতদিন নিজের পরিচয়কে আত্মগোপন করে সেনা ছাউনির ভিতরে দেদার ঘোরাফেরা করেছে। কালকে সন্দেহের বশে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন পরিষ্কার হয়ে যায় তিনি আদতে একজন বাংলাদেশি। এবং একাধিক নিউজ পেপার এটাকে কনফার্ম করেছে এবং বলছে কোনো না কোনো গুপ্তচর বৃত্তি আসলে করার জন্য শিলিগুড়ি করিডর এবং চিকেন স্নেকের ভিতরে এই ব্যক্তিকে কিন্তু ডিপ্লয় করা হয়েছিল। মানে দিনের পর দিন যেভাবে আমি খবরে আপনাদের সামনে এই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরের সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেছি, কালকে দেখুন আসলে আমাদের ঘরের কাছে কিন্তু এই বিপদ এসে ঢুকে পড়লো। তা কিন্তু ফের একবার পরিষ্কার হয়ে গেল যা এতদিন ধরে অনুধাবন করা হয়েছিল। যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে ধৃত ব্যক্তির নাম নন্দ মণ্ডল। তিনি বাংলাদেশের মুন্সিগঞ্জের বাসিন্দা। তিনি বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসেন এবং ভারতবর্ষে ঠিকাদারির কাজ শুরু করেন। আরো ইম্পর্টেন্ট বিষয় কি জানেন, সেনা ছাউনির ভিতরে একটি রাস্তা, কংক্রিটের রাস্তা তৈরি হচ্ছিল। সেই কংক্রিটের রাস্তা করার জন্য এই নন্দ মণ্ডলকে কিন্তু নিয়োগ করা হয়। অর্থাৎ যখন কংক্রিটের রাস্তা আপনি সেনা ছাউনির ভিতরে করবেন তখন অটোমেটিকলি আপনি সেনা ডিপ্লয়মেন্ট, সেনা সিকিউরিটি ম্যাপ অনেক কিছু জানতে পারবেন, আমি আর ডিটেলে বলছি না। ফলে সেই ব্যক্তি আসলে বাংলাদেশি হওয়া সত্ত্বেও ভারতবর্ষের অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গা চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরের সেনা ছাউনিতে কিভাবে ঢুকে গেল সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই রকম ঘটনা আমরা ঠিক 3 থেকে 4 মাস আগে ফের একবার দেখেছিলাম। জুলাইতে এই শিলিগুড়ি করিডরের চিকেন স্নেক থেকেই আরো দুজন বাংলাদেশিকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল এবং সে সময় খবরে প্রকাশিত হয়েছিল তারাও গুপ্তচর বৃত্তি করার জন্য মিলিটারি ঘাঁটিতে কিন্তু ঢোকার চেষ্টা করেন। অর্থাৎ দিনের পর দিন যেই চিকেন স্নেক কিংবা শিলিগুড়ি করিডর ভারত বাংলাদেশ সীমান্ত রীতিমতো উত্তাল করে রাখছে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার, এবার দেখা যাচ্ছে সমস্ত কিছুকে ছাপিয়ে বাংলাদেশি ঢুকে পড়লো ভারতবর্ষের মিলিটারি এই সেনা ছাউনিতে, যা কিন্তু আলটিমেটলি ভারতের কাছে বড়সড় একটা থ্রেট। পাশাপাশি খবর যখন এলো তখন ভারতও কিন্তু অ্যাগ্রেসিভলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করলো। কালকে একসঙ্গে ভারত 3টে মিলিটারি নতুন ডিপ্লয়মেন্ট করলো এই শিলিগুড়ি করিডরের আশেপাশে। এবং বুঝতেই পারছেন যে এই পুরো বিষয়টি না আর নরম অবস্থায় নেই। বাংলাদেশ লাগাতারভাবে যে শিলিগুড়ি করিডর, চিকেন স্নেক এই সকল কথাবার্তা নিয়ে উস্কানি দিনের পর দিন দিয়ে গেছে, আজকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা গ্রাউন্ড রিয়েলিটিতেও কিন্তু তাদের মিলিটারি, তাদের ইন্টেলিজেন্স, তাদের এই সকল স্পাই এদেরকে কিন্তু অ্যাক্টিভ করে দিয়েছে শুধুমাত্র ভারতকে উস্কানোর জন্য। তারা চাইছে এটা কি, নিঃসন্দেহে প্রশ্ন তো উঠবে। কিন্তু পাশাপাশি তারা যদি ভারতের সঙ্গে সত্যিই যুদ্ধ করতে চায় তাদের ক্যাপাবিলিটি কি আছে, নাকি তারা ভারতকে একটি প্রক্সি ওয়ারে মাতিয়ে রাখতে চাইছে বাংলাকে কেন্দ্র করে। ঠিক যেমন কাশ্মীরকে করা হয়, কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তান করে প্রক্সি ওয়ার, মানে আমি আপনার দেশে নেই অথচ আপনার দেশ এবং আপনার দেশের সেনাবাহিনী সবসময় জর্জরিত। এই রকম একটা খেলার চেষ্টা কি মোহাম্মদ ইউনূসের সরকার করছে? প্রশ্ন কিন্তু নিঃসন্দেহে উঠে যাচ্ছে। কালকে এই ঘটনা হওয়ার পর ইস্টার্ন আর্মি কমান্ডার ইন্দো বাংলাদেশ বর্ডারে কিন্তু যান এবং তার নাম লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি, এবং সেখানে অপারেশন রেডিনেসগুলো তিনি নিজে সরেজমিনে দেখেন এবং বোঝার চেষ্টা করেন যদি এই অঞ্চলে কোনো উৎপাত শুরু হয় তাহলে ভারতের আর্মি ঠিক কতটা প্রস্তুত এবং কতটা ডেসপারেটলি পাল্টা দেওয়ার জায়গায় আছে। এবং সেই নিয়ে কিন্তু একাধিক রিভিউ মিটিংও হয়। সংবাদপত্রে প্রকাশিত হওয়া খবরই আমি আপনাদের দেখাচ্ছি, কোনো ইন্টারনাল তথ্য আমি সামনে আনছি না। যেগুলো মিডিয়ায় বেরিয়েছে আমি শুধু সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি, কারণ আপনাদেরও দেশের এই গুরুত্বপূর্ণ সুরক্ষা সংক্রান্ত খবরগুলো নিয়মিত জানা উচিত এবং বোঝা উচিত কিভাবে দিনের পর দিন প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে হুমকি বা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। এবং ভাবলে অবাক লাগে, দেখুন এই এসআইআর নিয়ে বাংলা তো রীতিমতো উত্তাল, অবৈধ অনুপ্রবেশকারী কারা কারা নয় এ নিয়ে তো রাজনীতি চরম জায়গায় পৌঁছেছে। কিন্তু আজকে আমাদের দেশের সুরক্ষার কথা কটা রাজনৈতিক দল ভাবছে বলুন তো? চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরের মতো একটি জায়গা যা নিয়ে বাংলাদেশ, পাকিস্তান, চায়না শেষ 1 বছর ধরে অন্তত 100বার হুমকি বা হুঁশিয়ারি দিয়েছে, সেখান থেকে যে ব্যক্তিকে ধরা হলো তার কাছে কিন্তু ভারতের আধার কার্ড এবং জাল ডকুমেন্ট পাওয়া গেল।
ফলে এই জাল ডকুমেন্ট, এই আধার কার্ড তৈরি করে দিল কে? নিশ্চয়ই বাংলাদেশিরা নয়, নিশ্চয়ই ওই অঞ্চলের লোকাল কেউ তৈরি করে দিয়েছে, কিংবা এমন কেউ তৈরি করে দিয়েছে যিনি নিখাত ভারতীয়, যার কাছে এই তৈরি করার বিষয়ের অ্যাক্সেসটি আছে, তিনি জানেন কিভাবে তৈরি করতে হয়। ফলে আলটিমেটলি আমরা কিন্তু কেউই কিছু ভাবছি না, শুধুমাত্র যখন ক্ষতিটি হয়ে যায় তখনও আমরা রাজনীতি করি এবং তখন একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করি। দেখুন, সব কাজ ভারতের গোয়েন্দাদের নয়, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। ভারতের গোয়েন্দারা আমাদের জন্য যথেষ্ট করেন, কিন্তু তা সত্ত্বেও আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। আমরা বাংলাদেশি জেনেও তাকে শুধুমাত্র কয়েকটা টাকার বিনিময়ে জাল ডকুমেন্ট তৈরি করে দেবো, এবং তিনি যখন সেনা ছাউনির ছবি তুলবেন, ভিডিও করবেন, এবং এই ভিডিও করে কাকে পাঠাচ্ছেন কেউ জানে না, তখন আমরা একে অপরের দিকে দোষারোপ করবো। এটা হতে পারে না। যাই হোক, কালকে ভারত একই সঙ্গে 3টে মিলিটারি ডিপ্লয়মেন্ট করেছে এবং 15,000 সৈন্য বাংলাদেশ সীমান্তে কিন্তু নতুন করে ডিপ্লয়মেন্ট কালকে ভারতের পক্ষ থেকে করা হলো, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে ভারত ধুবুরি অর্থাৎ আসামে একটি মিলিটারি ডিপ্লয়মেন্ট করলো, কিষেনগঞ্জ অর্থাৎ বিহার সেখানে একটি মিলিটারি ডিপ্লয়মেন্ট করলো, এবং চোপড়া ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ দিনাজপুর সেখানেও কিন্তু মিলিটারি ডিপ্লয়মেন্ট করলো। এবং এর মধ্যে মিলিটারি ডিপ্লয়মেন্ট আপনারা যদি দেখেন স্কেলিং দিয়ে, তাহলে বাংলাদেশ সীমান্ত থেকে এই প্রথমবারের জন্য 30 কিলোমিটারের মধ্যে মিলিটারি ডিপ্লয়মেন্ট ভারত করলো। অর্থাৎ ভারত পরিষ্কার বুঝিয়ে দিল যে তোমাদের 30 কিলোমিটারের ভিতরে আমরা ঢুকে গেলাম, তোমরা যদি বাড়াবাড়ি করো আর হয়তো সহ্য করার প্রয়োজনই নেই, আর সম্ভব নয়। 30 কিলোমিটার জায়গা মানে আপনারা বুঝতে পারছেন, মানে নিঃশ্বাস ফেললেই বাংলাদেশ সীমান্ত, যেখানে বাংলাদেশ সেনাবাহিনী কালকে ভয়ে আবার এই মিলিটারি ডিপ্লয়মেন্টের পর এয়ার ডিফেন্স সিস্টেম লাগানোর জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। অর্থাৎ যখনই 30 কিলোমিটারের মধ্যে কালকে মিলিটারি ডিপ্লয়মেন্ট ভারত করেছে, তখন বাংলাদেশের পক্ষ থেকে যে খবর আসছে যে তারা এয়ার ডিফেন্স সিস্টেম লাগাচ্ছে শিলিগুড়ি করিডরে, অর্থাৎ তারা কিন্তু আতঙ্কিত, তারা শঙ্কিত, তারা বুঝতে পারছে তাদের বিপদ চলে এসছে ঘরে। কিন্তু এই বিপদটাকে সৃষ্টি করলো কে? 1 নম্বর উত্তর মোহাম্মদ ইউনূস, যিনি লাগাতার পাকিস্তানের সঙ্গে মিটিং করেছেন, যিনি লাগাতার পাকিস্তানের সঙ্গে আলোচনা করে এই শিলিগুড়ি করিডরকে অশান্ত করার চেষ্টা করেছেন। কিন্তু যদি পার্টিকুলার এই জায়গায় ভারত কোনো অ্যাগ্রেসিভ স্টেপ নেয়, তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে কে? 1 নম্বর বাংলাদেশ আর্মি। যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশ আর্মি এই জায়গাটায় JSG 400 TRD র্যাডার লাগাবে, যা চায়না থেকে তারা কিনবে। এর আগে তারা HQ-17 এখানে সারফেস এয়ার মিসাইল ডিপ্লয় করতে চেয়েছিলেন। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীও চাইছে ভারতের সঙ্গে একটি স্মল স্কেল ওয়্যার, যেন এখানে আন্তর্জাতিক শক্তিগুলোকে কাজে লাগানো যায়। মানে যখনই বাংলাদেশ এবং ভারতবর্ষ যদি কোনো রকম ছোটখাটো গুলিগোলায় জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু এটা একটা অপরচুনিটি ক্রিয়েট হবে পাকিস্তান এবং চায়নার এই পুরো বিষয়টার ভিতরে ঝাঁপিয়ে পড়ার, যা ভারত নিঃসন্দেহে চাইবে না। ভারতের এই মুহূর্তে লক্ষ্য ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, ভারতের এই মুহূর্তে লক্ষ্য আন্তর্জাতিক স্তরে নিজের ডিপ্লোমেসিটাকে খাটিয়ে নিজের অধিকার, নিজের প্রভাব এবং প্রতিপত্তি আরো বেশি করে এস্টাবলিশ করা, যেরকম ভারত করেছে শেষ 5-6 বছর। ডোনাল্ড ট্রাম্প রীতিমতো হার মেনেছেন। আজকে রাশিয়া ভারতের সঙ্গে সম্পর্ক এই জায়গায় নিয়ে গেছে যে বাইরের শক্তিগুলো আমাদের দিকে ভয়ভীত, শঙ্কিত। ঠিক সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের মতো পচা শামুকে পা কাটতে নিঃসন্দেহে ভারতের সেনাবাহিনীর সদস্যরা চাইবেন না। কিন্তু তা সত্ত্বেও ভারতের সেনাবাহিনী প্রতিটি পদক্ষেপে বুঝিয়ে দিচ্ছে যে তারা তৈরি। বঙ্গোপসাগরে মিলিটারি এক্সারসাইজের পর 30 কিলোমিটারের বর্ডারের ভিতর মিলিটারি ডিপ্লয়মেন্ট অন্তত এটুকু প্রমাণ করে কোনো অবস্থাতেই মোহাম্মদ ইউনূসকে আর নরমভাবে নিচ্ছে না ভারত, এবং সেই জায়গাটাও মোহাম্মদ ইউনূস আর রাখেননি। তবে আমার কাছে অনেক বেশি কনসার্নিং খবর যে শিলিগুড়ি করিডরের ভিতরে বাংলাদেশি যোগ, বাংলাদেশের খোঁজ পাওয়া, তা ভারতের সুরক্ষার ক্ষেত্রেও কিন্তু বড়সড় চিন্তার ভাঁজ গোয়েন্দা দপ্তরের কাছেও পড়বে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন।